সম্পর্ক বদলে গেল একটি পলকে না, তো ওরটা এরকম হয়েছে, সম্পর্ক বদলে গেছে কোরিয়া থেকে আসার পরে। তো আমরা দুজনেই বলতাম যে আমরা দুজনেই টার্কি যাব, টার্কির প্রতি একটা ফ্যাসিনেশন ছিল আমাদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির নিয়মিত অনুষ্ঠান রেড পিপল ইন গ্রিন ক্যাম্পাসে। বরাবরের মতো আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গিয়েছি নতুন অতিথিদের সাথে। আমি মাইমুনা বিনতে মালেক, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট থেকে। কিস ফর সাকসেসের কোনো অভাব নেই। প্রতিটি পদক্ষেপে আমরা চাবি কুড়িয়ে থাকি সফলতার জন্য। সফলতার সকল মাধ্যমের মধ্যে ইউনিভার্সিটি অন্যতম একটি মাধ্যম, এবং ইউনিভার্সিটি থেকে কিভাবে সফলতার চাবি খুঁজে পেয়েছে সেই গল্প নিয়ে আজ আমাদের সাথে উপস্থিত হয়েছে আজকের অতিথি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সার্জিয়া হক আপু এবং আব্দুল আল সুমান ভাইয়া। চলে যাই তাদের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাইমুনা, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাদের পরিচয়টা একটু আমাদের দর্শকদের কাছে যদি একটু বলে দিতেন। আসসালামু আলাইকুম, আমি সার্জিয়া হক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 7 সেমিস্টার। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আল সুমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট 7 সেমিস্টার। আচ্ছা, প্রথমে আমি যদি আপনাদের কাছে যে প্রশ্নটা করব, যখন আমি আপনাদের সম্পর্কে জেনেছি আজকে অতিথি হিসেবে আপনারা আসছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। সো প্রথমেই আমি যখন জেনেছি আমার প্রথম কোশ্চেন ছিল এই ডিপার্টমেন্টটা কি, এইটাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, বিকজ এই সাবজেক্ট সম্পর্কে, এটার ইন্ডাস্ট্রি বা এই ডিপার্টমেন্ট থেকে কি ক্যারিয়ার হতে পারে সে সম্পর্কে আমার আইডিয়া খুবই নিম্ন। সো সেখান থেকে আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে এটাই, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টটা আসলে সাবজেক্টটা কি, এই সম্পর্কে আপনারা যদি একটু আমাকে আইডিয়া দিতেন এবং আমাদের দর্শকদের কাছেও। এবং আপনাদের এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জার্নিটা, গল্পটা সম্পর্কে যদি একটু বলতেন। প্রথমে আপু থেকে যদি একটু জানি। থ্যাংক ইউ মামুনা। সো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাইট? সো অনেকেরই অনেক ভুল ধারণা আছে। ওরা অনেক সময় চিন্তা করে যে ট্যুরিজম এখানে শুধু ঘোরাঘুরি হবে, আর হচ্ছে হসপিটালিটি শুধু হোটেল। সো অ্যাকচুয়ালি আসলে এটা না, এটা খুবই বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি যেখানেই যাবেন সেখানেই ট্যুরিজম। আপনি ঘর থেকে বের হয়েই কিন্তু ট্যুরিজমের সাথে সম্পৃক্ত হচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ট্যুরিজম হোটেলে আপনি জব খুঁজে পাবেন, ইভেন্ট ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স, ট্যুর গাইড, ইভেন ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সব জায়গাতেই আপনি যেতে পারবেন। অ্যান্ড এক্সেপ্ট অ্যাব্রোডে আপনার জন্য হিউজ অপরচুনিটি আছে। সো বলা যায় এই সাবজেক্টটা আসলে ডাইভার্সিফাইং একটা সাবজেক্টের মধ্যে। সো ইউ ক্যান গো এভরিহোয়ার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার স্টোরিটা একটু যদি জানি। আচ্ছা, আমার গল্পটা একটু অন্যরকম, কজ আমি ডিপ্লোমা করেছি। তো ডিপ্লোমা করার পরে আমি 2টা হোটেলে আমি কাজ করেছি। আচ্ছা, তো সেইখান থেকে একটা খুব ভালো ইন্সপিরেশন পেয়েছি। লাইক আমি অনেক অর্গানাইজড, অ্যান্ড হচ্ছে আমার পথ থাকতে খুব ভালো লাগে। আর আরেকটু যদি বলি, ট্যুর গাইড এদিকেও যেতে পারেন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে। তো তখন আপনি ফরেনারদের সাথে মিট করবেন, তাদেরকে আপনার দেশ কত সুন্দর সেটা দেখাবেন। হ্যাঁ, সো এই দিকে বিবেচনা করেই আমি আসলে এখানে চলে আসলাম। দেন ডেফোডিল কেন? সো ভর্তি হওয়ার আগে আমি কিছু রিসার্চ করি, সে কোথায় ট্যুরিজম ভালো। আচ্ছা, আপনার ট্যুরিজম সম্পর্কে আগেই আপনার ডিসিশন নেওয়া ছিল যে আপনি ট্যুরিজমে আসবেন? যেহেতু বললাম যে আমার একটা ফ্যাসিনেশন কাজ করেছে হোটেল ইন্ডাস্ট্রিতে, যেহেতু কাজ করেছি, তো তারপরেই হচ্ছে আমি সার্চ করতেছি কোন কোন ইউনিভার্সিটিতে ট্যুরিজম আছে। তো তারপরে ডেফোডিলে এটা ভালো অপরচুনিটি দেখলাম, অ্যান্ড ওদের হচ্ছে মার্কেটিংও খুব ভালো ছিল। সো বাই এনি চান্স আমাকে ইনফ্লুয়েন্স করছে, ইভেন দ্য ক্যাম্পাস, ওয়াও। তো আমি ডেফোডিলে একদিন এসেছি, তো দেখে আমার খুবই ভালো লাগছে। তারপর চিন্তা করলাম যে এটা একটা খুব রিনাউন্ড ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে আমি যে ক্যারিয়ার গোল নিয়ে যেতে চাচ্ছি সেটার জন্য একটা পারফেক্ট প্লেস। সো আই গট দ্যাট বিট। আপুর কথা শুনে মনে হয়েছে যে ইউ গট ইনফ্লুয়েন্সড। সো আপু বলেন যে ক্যাম্পাস দেখে আপনার ওইভাবে আপনি ইনফ্লুয়েন্স হয়ে গিয়েছেন। সো আপনার এক্সপেকটেশনস অবশ্যই ছিল। সো এক্সপেকটেশনসের সাথে রিয়েলিটি কি ম্যাচ খেয়েছে যখন ইউ এন্টার দ্য ইউনিভার্সিটি? রাইট নাও যদি বলি, হ্যাঁ এটা ঠিক আছে এখন, রাইট নাও। বাট একদম ইনিশিয়ালি ইট ওয়াজ টাফ। হ্যাঁ, নট টাফ। আমার এক্সপেকটেশন
আর হচ্ছে রিয়েলিটি ম্যাচ করছে রাইট আচ্ছা। নাও। বাট যদি আমি একদম ফার্স্টের দিকে বলি তাহলে একটু চেঞ্জ লাগতেছিল, বাট রাইট নাও ইটস ওকে। আসলে আই থিঙ্ক সবার ক্যাম্পাস লাইফ নিয়ে একটা এক্সপেকটেশনস খুবই হাই লেভেলের থাকে, এবং ওয়েন ইউ এন্টার দ্য ইউনিভার্সিটি এক্সপেকটেশনসের সাথে রিয়েলিটি চেক এমনভাবে আসলে খায় মানুষ যে মানে একটা শকে হ্যাঁ। প্রেজে চলে যায় যে আল্লাহ কি হলো। আচ্ছা, ভাইয়ার অ্যাডমিশনের সম্পর্কে একটু যদি জানি যে কিভাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হওয়া হয়েছে। আচ্ছা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার পেছনে যেটা, ও যেমন বললো যে রিসার্চ করার পর ও আগে এই সেক্টরে ছিল, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার পর দেন ব্যাচেলার করতে আসছে এই জায়গায়। বাট আমার স্টোরিটা ডিফারেন্ট, কারণ আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স। তো সায়েন্স থেকে হচ্ছে এই ডিপার্টমেন্টে আসাটা একটু মানে টাফ। আর এর দিকে আরেকটা হচ্ছে যেটা, যে এই ট্যুরিজমটা চুজ করা যে ব্যাপারটা, মানে আমি হচ্ছে প্রথম যেই ফ্যাক্টটা কাজ করে ওইটা হচ্ছে আমার দুইজন সিনিয়র ছিল আমার স্কুল লাইফের, কলেজ লাইফের। ওনারা ডেফোডিল থেকেই ট্যুরিজমেই ছিল। তো ওনাদের থেকে আমি হচ্ছে জিনিসটা ইন্সপায়ার হইতাম যে ওনারা ওই জায়গায় আছে, ওনাদের লাইফ লিড করতেছে ভার্সিটি, এটা হচ্ছে আমার ইন্সপায়ারেশন ছিল ওনারা ট্যুরিজমে ভর্তি সেখান হওয়ার। থেকে এই হ্যাঁ, ডিপার্টমেন্ট ওনারা ওই যে সম্পর্কে জানা। ইন্ডাস্ট্রি ভিজিটে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, ওনাদের গেট আপ, পশ গেট আপ, ওইগুলা দেখে হচ্ছে আচ্ছা, আমার একটা ড্রিম ছিল যে কলেজ লাইফে, যে ভাই রিসেন্টলি পাস করে উনি হচ্ছে সুটেড বুটেড থাকতেছে সব সময়। তো Okay. ওইটা হচ্ছে আমাকে ইন্সপায়ার করতো। আর আরেকটা যেটা, যখন আমি হচ্ছে গ্রাজুয়েশনটা শেষ করি, মানে ইন্টারটা পাস করি, তো ওইটার পরে হচ্ছে আমার একটা ব্যাচেলার করতে হইতো, ভর্তি হইতো। আর এতটাও ভালো স্টুডেন্ট ছিলাম না যে আমি কোনো জায়গায় ন্যাশনাল সরি পাবলিক হ্যাঁ ইউনিভার্সিটি। কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, ট্রাই করেছি বাট চান্স পাই নাই। তো প্রাইভেটেই ভর্তি হইতে হইতো। তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে ভাইরা যেহেতু ওই জায়গায় আছে, আর আমার হচ্ছে ম্যাথের প্রতি একটু উইকনেস আছে, আমি হচ্ছে ম্যাথটাকে হচ্ছে মানে কভার করতে পারি না, বা মানে যদিও রেজাল্ট ভালো ছিল বাট আমি চাইছিলাম যে ম্যাথটাকে অ্যাভয়েড করার। তো এই জন্য চিন্তা করলাম যে ট্যুরিজম ইজ দ্য বেস্ট অপশন ফর মি। আচ্ছা, ভাইয়া যেহেতু প্রথমে মেনশন করলেন যে ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্যারেন্টস ফ্যামিলির অনেক এক্সপেকটেশনস থাকে যে না একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দিকেই হ্যাঁ। হচ্ছে ক্যারিয়ারটাকে ফোকাস করার। সো ওখান থেকে ফ্যামিলিকে কনভিন্স করাটা কি টাফ ছিল, যেহেতু এটা কিন্তু আপনার একান্ত আপনার ডিসিশন ছিল? আসলে আমাদের দেশের দিক থেকে হয় কি জিনিসটা, যে ফ্যামিলি থেকে হচ্ছে আশেপাশে যেই আত্মীয় স্বজন থাকে তাদের প্রেশারটা বেশি থাকে। হ্যাঁ। হ্যাঁ, যে ওই অমুকের ছেলে হচ্ছে ইন্টার পাস করেছে, ও ইঞ্জিনিয়ার হবে, ও ডাক্তার হবে। হ্যাঁ, এখন আমি আমার বাবা মাকে জিনিসটা যেটা হয় যে আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছে আমার বাবা মা। আমার ইন্টার থেকে নিয়ে সবসময় আমি নিজের থেকেই পড়াশোনা করেছি আর কি। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল এসএসসি এইচএসসি দুইটাতেই। কিন্তু যখন আমি ইন্টারে আমি ব্যাচেলার চুজ করব কোনটাতে করব, তো ওই সময় আমি বাড়িতে বলি যে আমি ট্যুরিজমে করব। অ্যান্ড আমার বাবা মা ইটস ওকে, তোমরা করো। স্বাধীনতা হ্যাঁ, দিয়েছে, স্বাধীনতা ওই সময় আমাকে অনেকটা ফ্রিডম দিয়েছে, supportive হ্যাঁ তুমি ছিল। করো, তোমার কেরিয়ার তুমি করো, আমরা আছি। বাট ফ্যামিলির যে আত্মীয় স্বজন থাকে না, ওনারা হচ্ছে একটা ছিল যে না, হোটেল ম্যানেজমেন্ট করতেছে, হোটেলে কাজ করবে, হ্যাঁ তো ও ইঞ্জিনিয়ার কেন করতেছে না, রেজাল্ট ভালো ছিল, ও ইঞ্জিনিয়ারিং করুক, ফ্যামিলিতে একটা ইঞ্জিনিয়ার হোক, এই ধরনের একটা এক্সপেকটেশন থাকে। বাট আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল। আর আপনি যে আপনার চয়েসে হ্যাঁ স্টিক ছিলেন। হ্যাঁ স্টিক ছিলাম। আচ্ছা, একটু একাডেমিক কোয়েশ্চেন দিয়ে শুরু করেছি, হয়তো একাডেমিক কোয়েশ্চেন আবার ফিরে আসবো, কিন্তু এখন একটু ক্যাম্পাস লাইফের সম্পর্কে একটু জানি। আপনাদের ক্যাম্পাস লাইফের বেস্ট মেমোরিজ কি ছিল? ভাইয়া থেকে একটু শুরু করেন, যে আচ্ছা। ভাইয়ার বেস্ট মেমোরিজ। ক্যাম্পাস লাইফের আমরা তো আমি আরো দুজনেই সেম ব্যাচের। তো আমরা 3 বছর শেষ করে 4র্থ বছরে হ্যাঁ। আছি, বের হয়ে যাব। তো এই 3 বছরের ভিতরে বেস্ট মেমোরিজের ভিতরে যেটা বলতে হয় যে আমি আর ও দুজনেই দেশের বাইরে এক্সচেঞ্জ প্রোগ্রাম করে আসছি। আচ্ছা। আর আচ্ছা। যদি ওই দেশের বাইরের কাহিনী থেকে যদি দেশের ইউনিভার্সিটির কথা অন বলি, ক্যাম্পাস হ্যাঁ অন ক্যাম্পাসের মেমোরিজ। কথা বলি, তো সেটার ক্ষেত্রে হবে কি, যে আমার যে পার্সোনাল মেমোরিজের ক্ষেত্রে যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হই, প্রথম সেমিস্টারের প্রথম আমার সিজি4, মানে আচ্ছা। প্রথম রেজাল্টটা সিজি4। হ্যাঁ। তো ওই জায়গায় সবার একটা অ্যাপ্রিসিয়েশন যে না, সিজি আউট অফ এবং 4, অবশ্যই হ্যাঁ এটা একটা সবাই একটা নিজের মধ্যে ব্যাচে একটা নিজেদের ভালো মধ্যে থেকে কিছু একটা কাজ করে। হ্যাঁ। ইন্সপিরেশন ছিল। তো ওই জায়গা থেকে একটা বুস্ট আসে হ্যাঁ। রেজাল্টটা ভালো করার। আর আরেকটা ব্যাড মেমোরিজ বলবো না, বাট এটা মেমোরিজ। জিনিসটা হয় কি, যে আমাদের যখন হচ্ছে ওই ঘাট পার হইতে হইতো হ্যাঁ। ওই নৌকায় লাইন দিয়ে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ তখন হচ্ছে মেমোরিজটা এমন হয় যে আমরা বলতে পারতাম যে না, বড় হয়ে আমি আমার সন্তানদেরকে বলতে পারবো নদী যে পার নদী হয়ে পার হয়ে আমি পড়াশোনা পড়াশোনা করেছি। করেছি। হ্যাঁ, আমরা এটার ওইটা সাথে I ভিডিও can ক্লিপগুলো relate, দেখাইতে হ্যাঁ। পারবো। এটা আমার- একটা মেমোরিজ। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট, মানে হ্যাঁ, আপনার ক্যাম্পাস অন মেমোরিজ। ক্যাম্পাস মেমোরিজ। আচ্ছা, আপনি ভালো লাগলো এই কথাটা শুনে। আমি আমার মেমোরিজের দিকে মানে ফিরে গেছি, যে আমি যখন শুরু করেছি আমার ইউনিভার্সিটি লাইফটা, প্রথম সেমিস্টারেই তখনই শেষ হয়ে গেছে ঘাটপাড়ের ওই নদীর ভ্রমণটা।
নৌকা ভ্রমণটা। সো আমার শুরু হয়েছিল এভাবে যে আমরাও নৌকা পার হচ্ছি, তখন আমিও ভাবছিলাম যে আসলে আমি আমার প্যারেন্টসকে সবাইকে বলছিলাম, ফ্রেন্ডস, ফ্যামিলি, আপু সবাইকে বলছিলাম যে আমরাও হচ্ছে নদী পার হয়ে পড়াশোনা করছি, অ্যান্ড আমরা আমার নেক্সট জেনারেশনকে বলতে পারবো যে পড়াশোনা করেছি, আমরা অনেক কষ্ট করে নদী পার নদী হয়ে পার হয়ে লাইনে দাঁড়াতে ইভেন হতো। বাবা মা সবসময় আমাদেরকে বলতো, এখন আমরাও বলতে পারবো, হ্যাঁ, এরকম একটা সেটা আমরা সিচুয়েশন। আমরা রিয়েলিটির সাথে ম্যাচ করছিলাম যে আচ্ছা আমরাও বলেছে আমরাও করেছি সেটা। আচ্ছা, আপুর বেস্ট মেমোরিজ? আচ্ছা, অ্যাজ রোমান সেড, আমাদের দুজনের প্রায় একটু ডিফারেন্ট আছে। তো ও নৌকা দিয়ে আসা যাওয়া, এটা একটা, আমি আর ও একসাথে আসা যাওয়া করতাম, যেহেতু ওর বাসা মিরপুরে ছিল, আমার বাসা আগারগা। সো একই বাসে যাওয়া আসা হতো। আর আরেকটা যদি বলে এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইয়েস উই গট দ্য এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমি পোল্যান্ডে ছিলাম, ও কোরিয়াতে ছিল। আচ্ছা, অ্যান্ড থার্ড ওয়ান, যেটা হচ্ছে আমার ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি, আই গেস আমাদের ওরিয়েন্টেশন ছিল ওই দিন। সো আমরা যেহেতু কোভিডের পরে ভর্তি হয়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা একটু লেটে হয়েছে, 2 মাস পরে। সো আমরা 2 মাস ক্লাস করেছি অ্যান্ড দেন আমাদের ওরিয়েন্টেশন। তো অলরেডি আমাদের ম্যামদের সাথে, স্যারদের সাথে একটা কোলাবোরেশন আছে। তো এই টাইমে ওরিয়েন্টেশনে আমরা সবাই হচ্ছে ফেস টু ফেস দেখা করব। তো আমি ওই দিন ম্যামকে বলছি, ম্যাম আমি হচ্ছে নবীন থেকে একটা স্পিচ দিব। সো ওই দিন স্পিচ দিচ্ছি। তো আমাদের খুব একটা পছন্দের ম্যাম ফারিহা ম্যাম। তো ম্যাম আমার স্পিচ শুনে আমাদেরকে এইভাবে ঘুরে দেখছে, আসলে কে, তাকিয়েছে। হ্যাঁ। পরে আমাকে বলতেছে, তুমি সার্জিয়া। সো এই জিনিসটা আমার কাছে খুবই কি বলবো, ওয়ার্ম হার্টেড লাগছে, যে ম্যাম আমাকে মনে রাখছে, ইভেন আমাকে এভাবে দেখছে। তো এটা আমার কাছে আমার জীবনে স্মরণীয় একটা দিন। আপনাদের দুজনের কথা শুনে আসলে আমি আমার মেমোরিজের দিকে ফিরে গিয়েছি। আপু যেমন বললেন, আসলে প্রথমেই যখন আমাদের প্রথম দিনগুলো আসলে খুব স্পেশাল থাকে, অ্যান্ড তখন এই যে এরকম ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলা, টিচারদের গুড আইসে চলে আসা, সেই জিনিসটা আসলে আমরা পিছিয়ে তাকাই, তখন দেখা যায় ওই মেমোরিজগুলোই আসলে আমাদের মনে হয় যে বেস্ট মেমোরিজ, এবং ওটা বলতে গেলে আমরা খুঁজে বের করলে ওইটাই বের হয়ে আসে। এবং আমার মনে আছে আমারও প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস ছিল, ইংলিশ ক্লাস ছিল, ইংলিশ কোর্সের। এবং আমার মনে আছে সেখানেও আমি আমার ইন্ট্রো দিয়েছিলাম ইংলিশে, অ্যান্ড আমার মনে হয়েছে সেখান থেকে আমি ঘুরে তাকাতে পেরেছি যে আমার একটা ভয় থাকে ক্যাম্পাস লাইফের, যে পারবো কি পারবো না। যখন দেখেছি যে তখন থেকে আমি আমার ক্লাসের ব্যাচমেটদের সাথে একটু ম্যাচ করা শুরু হয়েছে, এরপর টিচারের সাথে একটা গুড আইজে চলে এসেছে, তখন মনে হয়েছে যে না, ইটস ওকে, আমি পারবো, আমি আরো ভালো, আরো সামনে কিছু করতে পারবো। ওই ইন্সপিরেশনটা ওখান থেকে আমার জেগেছে। এবং আপুর সাথে আপু এবং ভাইয়ার দুজনের স্টোরি থেকে আমার মনে হয়েছে আমি খুব ভালোভাবে রিলেট করতে পারছি। আচ্ছা, ও যেমনটা বললো যে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনে ইংলিশে স্পিচ দিচ্ছিল, হ্যাঁ, and আমরা যারা বয়েজ গ্রুপ ছিলাম, মানে আমরা বলতেছিলাম যে এ কে, মানে আচ্ছা, ইংলিশে কথা বলতে নিশ্চয়ই হ্যাঁ, ভালো স্টুডেন্ট হবে। হ্যাঁ, আর স্যারদের সাথেও লিঙ্ক আপ ভালো ছিল, হ্যাঁ, আগে আচ্ছা, থেকে আচ্ছা, পরিচিত, বলতেছিল যে চিনি। তো আমরা বলতেছি না, ও মনে হয় ভালো শাইন করবে, হ্যাঁ, ও ভালো ইংলিশে স্পিচ দিচ্ছে, স্যারদের সাথে লিঙ্ক আপ ভালো, এই ধরনের আমরা গসিপ করতেছিলাম। আচ্ছা, তো ওই থেকে ওর যেটা বেস্ট মেমোরিজ, আমাদের ওর ক্ষেত্রে আমাদের ওইটা বেস্ট মেমোরিজ ওর জন্য, হ্যাঁ, যে ওই ওকে চেনা। ইমপ্রেশনটা, ফার্স্ট হ্যাঁ, ইমপ্রেশনটা হ্যাঁ, আপুর হ্যাঁ, প্রতিও এরকমই ছিল, যেহেতু প্রথম দিন ছিল। হ্যাঁ, ওকে প্রথম চিনে দিন, রাখলাম হ্যাঁ, আমরা ওই দিন। চিনে আচ্ছা, রাখলো, সবার সাথে মিট আপ হলো, and খুব ভালো একটা ডে গিয়েছে আমাদের। আচ্ছা, দুজন কাছ থেকে আসলে জানলাম যে কিভাবে এই ডিপার্টমেন্টে আপনাদের ভর্তি হওয়া। সো অবশ্যই কিছু প্ল্যান নিয়ে, ভাইয়াও যেমন ট্যুরিজম নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করেছে, আপুও সেরকম বললেন যে আপুর মনে হয়েছে যে আপু ইন্ডাস্ট্রিতে আপু ভালো শাইন করতে পারবে। সো ওই জায়গা থেকে একটা প্ল্যান, এবং 4 বছর অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আপনাদের ইউনিভার্সিটি ওই প্ল্যানের পথ শেষ হওয়ার পর্যায়ে। সো প্ল্যান বিফোর অ্যান্ড আফটার আপনারা নিজেদেরকে কিভাবে ডেসক্রাইব করছেন, যে ওই পথে কি যাচ্ছেন কিনা, আপু থেকে যদি জানি। আচ্ছা, তো প্ল্যানের কথা যদি বলি, আমি আগেই বলেছি আমি খুব অর্গানাইজড। সো সেই ক্ষেত্রে আমার একটা প্ল্যানে আমি কখনো চলি না, আমার অনেক সেভারাল প্ল্যান থাকে, যেমন প্ল্যান এ, বি, সি। সো প্রথম দিকে প্ল্যান এ নিয়েই আগাচ্ছিলাম, যেহেতু কাজ করেছি ইন্ডাস্ট্রিতে। তো সেহেতু চিন্তা করতেছি যে হ্যাঁ, আমার মনে হয় হোটেল ইন্ডাস্ট্রিতে থাকা উচিত। অ্যান্ড এর মধ্যে আমি যখন কাজ করেছি, তার মধ্যে আমি একটা পেজও খুললাম, যেহেতু কাজ করেছি পেস্ট্রিতে, একটা হোটেলে কাজ করেছিলাম, তো একটা পেস্ট্রির পেজ খুললাম। তো ওইটা ভালোই চলতেছিল। আর ইন দ্য মিড টাইম আমি এখানে ভর্তি হলাম। সো চিন্তা করতেছি যে হ্যাঁ,
4 বছর শেষ করে ইন্ডাস্ট্রিতে আসব। পরে কিছুদিন পরে আমাদের একজন টিচার থেকে আমি খুব ইন্সপায়ার হলাম, কারণ উনি ডেফোডিল থেকে পাশ করে ডেফোডিলের টিচার। সো ইটস কোয়াইট ইন্টারেস্টিং। সো আমি চিন্তা করলাম যে আমি তো অলরেডি আই গট CG4, সো আমি যদি এইভাবেই কন্টিনিউ করতে থাকি তাহলে হয়তো আমি এরকম কিছু একটা করতে পারবো। সো দেন এই অপশনটাও খুলে গেল। হ্যাঁ, এই অপশনটা খুলে গেল। তখন আমি আমার প্ল্যান বিতে রেখে দিলাম আই হ্যাভ টু বি ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ ট্যুরিজম অ্যান্ড হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্ট। ফ্যাকাল্টি অফ ট্যুরিজম। সো তারপরে এভাবে আমি চলছি, সবাই জানে সার্জিয়া ফ্যাকাল্টি হবে। সো তারপরে কিছুদিন পরে আমাদের বড় ভাইয়াদের দেখলাম যে ওনারা এক্সচেঞ্জে যাচ্ছে, কয়েকজন গেছে। আবার হচ্ছে তো সোমান আর আমি তো ফ্রেন্ড, তো আমরা দুজনেই টপার। সো দুজনেই আমরা সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করতাম। তো আমি আলোচনা করতেছি, সোমান বড় ভাইয়ারা তো এক্সচেঞ্জে গেছে, তো তোমার কি প্ল্যান? তো ও বলছে আমারও ইচ্ছা যাওয়ার। তো এই জন্য দুইজনে প্ল্যান করতে করতে ও ফাইনালি চলে গেল। তো এই গল্পে আমরা পরে আসব। তো তারপরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার উচিত, অ্যান্ড আমি স্কলারশিপটা নিলাম। এসে এখন চিন্তা করছি না, আমার মনে হয় দেশের বাইরে আমি আরও বেশি শাইন করতে পারবো, অ্যান্ড ইমিডিয়েটলি মাস্টার্স করার ইচ্ছা। সো এটা আমার প্ল্যান সি। সো সব নিয়ে আগাচ্ছি, আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ভাইয়া থেকে যদি একটু জানি বিফোর আফটার প্ল্যান। আচ্ছা, ও যেমনটা বললো যে ওর হচ্ছে অল্টারনেটিভ প্ল্যানেরও আরেকটা অল্টারনেটিভ ওর কাছে হ্যাঁ থাকে, হ্যাঁ, বাট আমার জিনিসটা এমন, আমি হচ্ছে সিচুয়েশন ওয়াইজ জিনিসটা চেঞ্জ চেঞ্জ করে হয়। ফেলেছি। আর গোলটা হচ্ছে এমন যে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। হুম, তো প্রথম গোল ছিল আমার হচ্ছে ট্যুরিজমে ভর্তি হওয়াটাই আমার জন্য একটা গোল ছিল। আচ্ছা আর এরপরে হচ্ছে বাইরে যাওয়া, রেজাল্টটা ভালো করা, বাইরে দেশের বাইরে স্কলারশিপে যাওয়া, স্কলারশিপ থেকে ব্যাক করার পর এখন গোল হচ্ছে যে আর যে কয়টা সেমিস্টার আছে সিজিটা ভালো করা, দেন মাস্টার্স আবার বাইরে চলে যাওয়া। আচ্ছা, দেখা যাচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জ আপনাদেরকে ভালো মতোই আসলে ইনফ্লুয়েন্স করেছে অ্যাব্রোডে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স না, কারণ আমাদের যে ডিপার্টমেন্ট ওটার স্কোপটা বাহিরের কান্ট্রিতে বেশি, শাইনটা বুঝতে বাইরেই করা পেরেছি। যায় বেশি। ইভেন ডেফোডিলের কথা যদি বলি, ডেফোডিলের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওদের একটা 1 বছর ইন্টার্নশিপ থাকে দেশের বাইরে চায়নাতে। সো আপনি যদি ডেফোডিলে ভর্তি হন ট্যুরিজম এই হ্যাঁ, ডিপার্টমেন্টে সো আপনি এই অপরচুনিটিটা পাবেনই, আপনার জন্য দেওয়া। এমনকি পেইড ইন্টার্নশিপ হ্যাঁ, ইভেন যেটা পেইড। দেশে করে না। আচ্ছা, এটা একটা ভালো ইনফরমেশন পেয়ে গেলাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সম্পর্কে, যে ইন্টার্নশিপের জন্য স্কোপটা আছে, এবং কারো যদি এরকম ড্রিম থাকে যে এরকম কোথাও যাবে, অ্যাব্রোডে গিয়ে ইন্টার্নশিপ করবে বা তাদের ক্যারিয়ারটা ওখানে বিল্ড আপ করবে, সো এই সাবজেক্টটা, এই ডিপার্টমেন্টটা ক্যান বি আ বেস্ট চয়েস। আচ্ছা, যেহেতু কয়েকবারই আপু এবং ভাইয়া দুজনের কাছ থেকেই শুনেছি সেমিস্টার এক্সচেঞ্জ সম্পর্কে, সো এবার চলে যাই ডিরেক্ট সেমিস্টার এক্সচেঞ্জ সম্পর্কে, যেহেতু আমার মনে হচ্ছে এখানে আমি অনেক ইন্টারেস্টিং গল্প শুনতে পাবো আর নিজে অনেক ইন্সপায়ার হতে পারবো আপনাদের এই জার্নিটা থেকে। সো এই সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামটাতে আপনাদের কিভাবে আসা বা কিভাবে মোটিভেট হওয়া এবং কিভাবে জার্নিটা শুরু হয় সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে? আচ্ছা, সেমিস্টার এক্সচেঞ্জের ব্যাপারে যদি আমি বলতে চাই, আর এই ক্ষেত্রে আমি যদি আমার ইন্ট্রোটা এইভাবে দিতে চাই যে আনিয়ং হাসেও জনুন সোমানিমনিদা দেগা ডেফোডিল দে হাকিও হাকচিংনিদা। ও মাই গড, ইয়েস, ইউ গট রাইট। আমি সাউথ কোরিয়াতে স্কলারশিপ সেমিস্টার এক্সচেঞ্জে গেছিলাম, যেটা হচ্ছে জিকে স্কলারশিপ। আই থিংক আমি আপনার এখানে এই ব্যাচটা দেখে বুঝতে পারছি যে আপনি হ্যাঁ, কোন কান্ট্রিতে গিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই দেশে যে আমাদের অ্যাম্বাসেডর, কোরিয়ান অ্যাম্বাসেডর, ওনার থেকে একটা গিফট, যে আচ্ছা আচ্ছা, আমরা এক্সচেঞ্জে যাওয়ার পরে গুড দেশে আসার প্লেজার পরে, আসলে। হ্যাঁ এটা জিনিসটা আসলে মেমোরিজ, হ্যাঁ, এটা ক্যারি করা আর কি। তো এক্সচেঞ্জে যাওয়ার যে জার্নিটা, ওইটা শুরু হয় হচ্ছে আমরা যখন ডিপার্টমেন্টে ভর্তি হই, তখন হচ্ছে ডিপার্টমেন্টে সবাই বলতো যে তোমাদের একটা আপু আছে যে ইউএসএ তে গেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, যেটা হচ্ছে ডেফোডিলের পেজ থেকে অনেকবার ব্র্যান্ডিং হয় বা হচ্ছে পেপারে আসে জিনিসটা যে আপু ইউএসএ তে গেছে। তো আমরা সবাই হচ্ছে ওনার কাহিনী শুনতাম। আমরা আমাদের নিজেদের একটা ড্রিম ছিল যে আপু একদিন আসবে দেশে, আপু দেশে আসলে আপুর থেকে হচ্ছে আমরা ইনফরমেশন নিব যে আপুর কেমন কাটছে, কিভাবে গেল, ওইগুলা। তারপর কিছুদিন পর আরেকটা ভাই আমাদের সিনিয়র, উনি টার্কিতে চলে যায় আমাদের ডেফোডিল থেকে সেমিস্টার এক্সচেঞ্জে। তো আমরা জিনিসটা আরো ইন্সপায়ার্ড হয়ে যাই না, আরেকটা ভাইয়া চলে গেল, মানে একজন একজন করে চলে যাচ্ছে, এক্সচেঞ্জে চলে যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের স্কোপটা আরো বাড়তেছে, আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। তো আমি আরো হচ্ছে যখন সেকেন্ড বা থার্ড সেমিস্টার আস্তে আস্তে বলতাম যে না ভাই যাচ্ছে,
ভাইয়ের সাথে ইনফরমেশন, আমি একদিন আইসা বলতাম যে ভাইয়ের থেকে তো ইনফরমেশন নিছি যে কিভাবে যাইতে হয়, কি করতে হয়। তো আমরা দুজনেই বলতাম যে আমরা দুজনেই টার্কি যাব। আচ্ছা টার্কির প্রতি একটা ফ্যাসিনেশন ছিল আমাদের। তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের 5th সেমিস্টার আসে। তো আমি ওই সেমিস্টারে আমার সিজিপিটা ভালো ছিল 3.96। তো আমি চিন্তা করি যে না, দিস ইজ দ্য রাইট টাইম। আমার হচ্ছে এই সিজিপি নিয়ে আমার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। আমি ভাবলাম যে না, এখন যদি আমি অ্যাপ্লাই করি আই থিঙ্ক আমি যাইতে এখানে পারবো। অপরচুনিটিস হ্যাঁ, আছে, অপরচুনিটিস আছে। আই ক্যান তো আমি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে নক করি যে কি স্কোপ আছে। তো ওই সময় আমি চিন্তা ছিল যে না, এই সেমিস্টার শেষ, সামনের সেমিস্টার আমি যেভাবেই হোক যাব, যেইটা সামনে পাই ওইটাতেই যাব। তো আমি হচ্ছে সাউথ কোরিয়া জিকেস ছিল, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল রাব্বানি আপু, তো উনি হচ্ছে আমাকে বলে যে এটাতে যাইতে পারো, ওটাতে হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপ এটা। তো আমি ওই অনুযায়ী হচ্ছে ওইটার জন্য আমি আমার পাসপোর্ট বানাইতে দেই। অ্যান্ড যেদিন আমি পাসপোর্ট হাতে পাই, কারণ আমার হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আমার পাসপোর্টের কপিটা লাগতো। এমনকি আমি হচ্ছে ওই এটা মেমোরি যেটা, যে আমি ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, আমি পাসপোর্ট অফিস থেকে বের হয়ে হাতে পাসপোর্টটা নিয়ে স্ক্যান করি এন্ড ইমিডিয়েটলি ওটা হচ্ছে সাবমিট করে দেই যে জিকেসের জন্য। আসলে লাখো লাস্ট ফেভার ডেটে, করেছে হ্যাঁ, লাখো কিন্তু। ফেভার করে যে যেদিন হ্যাঁ। হাতে পাইছি ওই দিনই ছবি তুলে ওই দিনই সাবমিট করে দিছি আমি অ্যাপ্লিকেশনটা। তারপর হচ্ছে ইন্টারভিউ অফিস থেকে কল পাই, আমার ইন্টারভিউ হয়, দেন বাইরে যাওয়া। এরপর হচ্ছে জার্নি আরো হ্যাঁ। স্টার্ট হয়েছে। আপুর কিভাবে যাওয়া? ডিফারেন্ট টাইমে ভাইয়া আগে হ্যাঁ, গিয়েছে? আমি আগে গেছি, আমি আচ্ছা। আসার পর ও গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার গল্পটা একটু চেঞ্জ। কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই, ও বললো যে আমরা প্রথম থেকেই প্ল্যান করতাম, বাট প্ল্যানটা যে আসলে ইমপ্লিমেন্ট হয়ে যাবে এটাতে একটু মানে সারপ্রাইজড আমি। সো আমি মানে ও অ্যাপ্লাই করার সময় আমাকে বলেনি, রেজাল্ট যখন হাতে আসে তখন হচ্ছে আমি জানতে পারি। এখন জানার পরে আমি চিন্তা করতেছি আসলেই তুমি করে ফেলছো। আমি এখনও বসেছেন, ইভেন আমার তখন পেপারসের প্রবলেম, পাসপোর্ট নেই, এনআইডি কার্ডও নেই। আচ্ছা সো ওই প্রায় 6 মাস লেগেছে আমাদের এগুলো করতে। দেন হচ্ছে আমি অপরচুনিটিটা পেয়েছি। তো আমি আমার ইচ্ছা ছিল তুর্কিতে দেওয়া। সো ও বললো যে আমরা দুজনে একসাথে তুর্কি যাব। সো তুর্কিতে আমি তুর্কির জন্যই অ্যাপ্লাই করেছি। তো ইন্টারভিউ দিলাম, অ্যান্ড আমার ইন্টারভিউতে আমার বড় ভাইদের থেকে তো আমি একরকম শুনছি যে ইন্টারভিউতে এরকম হয় আসলে, বাট ওই দিন আমি একটু ডিফারেন্ট ফেস করেছি। অ্যান্ড ওই দিন আমি খুব লাকি ছিলাম, মেবি, আলহামদুলিল্লাহ। সো আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই কোশ্চেনগুলো খুবই র্যান্ডম, অ্যান্ড মানে লাকি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইনি, আমি ওটা খুব ভালো করে অ্যান্সার করতে পারছি। ইভেন ওনার কোশ্চেন শেষ হওয়ার সাথে সাথে আমার অ্যান্সারগুলো হয়ে যাচ্ছিল। সো এভাবেই পেলাম আর কি। বাট তুর্কিতে দিল না, স্যার বললো ইউ আর গুড ক্যান্ডিডেট, সো ইউ শুড গো ইউরোপ। সো আমাকে স্যার শিফট করে ইউরোপে দিল, পোল্যান্ড। সো আমি এবার এখানে অনেক চ্যালেঞ্জেস ছিল। সো যেহেতু পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে হ্যাঁ। নেই, সো আই হ্যাভ টু ইউরোপ ভিজিট country অ্যানাদার বাইরে। কান্ট্রি। সো ইন্ডিয়াতে যেতে হয়েছে আমার। সো ইন্ডিয়াতে গিয়ে ভিসা নেওয়া, এখানে একটা লং প্রসেস ছিল। দেন ওখান থেকে ব্যাক করে তারপরে আমি পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। ইভেন আমার এভরি স্টেপ, ইরাসমাসের আমার এভরি স্টেপ একটা স্টোরি, একটা মেমোরি। সো আই হোপ শেয়ার করবো আপনাদের সাথে আরেকটু পরে। সো হ্যাঁ অবশ্যই আমরা এটা সম্পর্কে, মেমোরি সম্পর্কে আসবো কোয়েশ্চেনে, কিন্তু ভাইয়া আপু দুজনেই বললেন আপনাদের সিজিপি এর কথা, রেজাল্ট সম্পর্কে, এবং আলহামদুলিল্লাহ ভালো শুনলাম যে হ্যাঁ, ভালোই আছে। সো সেমিস্টার এক্সচেঞ্জের জন্য কি সিজিপি ম্যাটার করে? সিজিপি ম্যাটারস, আচ্ছা আসলেই ইটস ম্যাটারস। ম্যাটার্স। সো এটা আমি সবাইকে বলি যে তুমি যখন কোনো গোল সেট করো, তো গোলে আগে চিন্তা করো যে এই গোলের জন্য আমার কী কী প্রয়োজন। হ্যাঁ, সো তো এক্সচেঞ্জগুলোতে হয় কি, আমাদের ক্লাসের টপ যারা বা ইউনিভার্সিটির টপ যে স্টুডেন্ট তারাই কিন্তু এক্সচেঞ্জগুলো অবশ্যই, পেয়ে এবং থাকে। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে কিন্তু ওরকম রিকমেন্ডেশনও থাকে যে অবশ্যই আমার এই স্টুডেন্টটা ভালো, শি শুড গো অর হি শুড গো। আর প্রথমেই যখন শর্ট আউট করে ওরা, হুম। তো সিজিপি রেজাল্ট অনুযায়ী, তো আসলে আপনার রেজাল্টটাই যদি ভালো থাকে তো প্রথমেই আপনি টিকবেন, আর যদি সিজিপি মেটা আপনার সিজিপি কম থাকে তাহলে প্রথমে আপনি বাদ পড়ে যাবেন। হ্যাঁ প্রথমে তো এই যতই জায়গায়- কোয়ালিফাইড হন না হ্যাঁ, কেন হ্যাঁ, আসলে আপনার ওই শর্ট আউট করতে গেলে হ্যাঁ, একাডেমিকটা short- আসে। অবশ্যই। ইভেন আপনার যদি 3.9 থাকে, দ্যাটস মিন ইউ আর সেফ। তোমরা যারা আছো, যারা এক্সচেঞ্জ প্রোগ্রাম নিতে চাচ্ছ, অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকেই ফোকাস থাকবে তোমাদের সিজিপিএ এর উপরে। বিকজ তুমি যখন একটা ভালো সিজিপিএ ক্যারি করবা, দ্যাটস মিন ইউ আর সেফ ফ্রম আদার ক্যান্ডিডেটস। আর শুধু আসলে সেমিস্টার এক্সচেঞ্জই না, আমার মনে হয় সকল ক্ষেত্রে তুমি ক্যারিয়ার করতে চাও যে কোনো ক্ষেত্রে, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, ওই পথটা আগে তুমি
প্রথমেই কোয়ালিফাইড হবা তোমার রেজাল্ট দিয়ে, হ্যাঁ। এরপর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি স্কিলস আছে হ্যাঁ, ওগুলো সবকিছু নেটওয়ার্কিং সবকিছুই ম্যাটার করে, কিন্তু প্রথমে আসলে রেজাল্টটা আসলে ম্যাটার করে। এবং সবার আসলে চেষ্টা থাকা উচিত সবকিছু করার সাথে সাথে রেজাল্টটা আসলে ভালো রাখা, ভালো করা, এরপর গিয়ে হচ্ছে আদার অ্যাক্টিভিটিস। আচ্ছা, সেমিস্টার এক্সচেঞ্জ আসলে খুবই আমার মধ্যে ফ্যাসিনেশন কাজ করছে ওইগুলোর মেমোরিজ আপনাদের কাছ থেকে জানার। সো আপনাদের সেমিস্টার এক্সচেঞ্জের মেমোরিজ সম্পর্কে যদি একটু শর্টে বলেন তাহলে কিরকম আপনি ডিসক্রাইব করবেন? যেমন ভাইয়া ভাষায় কথা বলে ফেললেন, কোরিয়ান ভাষায়। সো ওখান থেকে আসি যে কোরিয়ান ভাষার জার্নিটা কিরকম ছিল? আমার কাছে শুনেই মনে হচ্ছে স্টাফ, যে আমার মনে হয় না আমি শিখতে পারতাম। সো শেখা থেকে শুরু করে কিভাবে কোপ আপ করা ওই এনভায়রনমেন্টে। আচ্ছা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যে জার্নিটা, ওটা হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি বাইরে যাচ্ছি, তো নতুন একটা এনভায়রনমেন্ট, আর যেহেতু আমি হচ্ছে বাইরে যাচ্ছি, আমার ইন্টারন্যাশনালি জিনিসটা হচ্ছে ইংলিশই হয়। তো আমি ওই আইডিয়াই ছিল না যে কোরিয়াতে যাওয়ার পর ইংলিশ একদম জিরো। আচ্ছা, হ্যাঁ, আমি প্ল্যান মানে 100% প্ল্যান নিয়ে গেছি যে আমি বাইরে যাওয়ার পর সবার সাথে ইংলিশে ইংলিশেই কনভারসেশন করব, সব হ্যাঁ ইংলিশে হবে। কমিউনিকেট হবে। এখন আমি যখন বাইরে যাই, মানে আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম ওই ইনচন, কোরিয়াতে। তো নামার পর হচ্ছে আমার সাথে আরেকজন গেছিল অন্য ডিপার্টমেন্টে। তো আমরা দুইজন হচ্ছে খাবো। এখন খাওয়ার জন্য ওই যে লাউঞ্জগুলো ছিল, ওই জায়গায় যায় যে আমরা হচ্ছে বলবো যে আমরা হচ্ছে ওরা হচ্ছে পর্কটা করে, পর্ক থাকে। তো আমরা পর্কটা অ্যাভয়েড করতে চাচ্ছি। এখন আমরা যে বলবো যে হচ্ছে পর্ক ছাড়া একটা খাবার দেন, ওইটা আমাদের আধা ঘন্টা সময় লাগে শুধু ডেসক্রাইব করতে, যে মোবাইল দিয়ে হচ্ছে আমরা ট্রান্সলেট করে করে যে পর্ক দেন না, পর্ক ছাড়া বিফ মিট যা থাকে ওইটা দেন। হ্যাঁ, ওই খাবারের তো ল্যাঙ্গুয়েজটা ওই জায়গায় প্রথমে আমরা বুঝে গিয়েছিলাম যে কোরিয়ার মাটিতে পা রাখার পরে যে ল্যাঙ্গুয়েজটা ওই জায়গায় খুবই লাগবে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এন্ড আছে। ওখানে আমার মনে হচ্ছে আপনার কথা শুনে ল্যান্ড করে আপনাদের ইয়ে ছিল যে ইটস নট গোইং টু বি ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা কারণ আমরা বাস খুঁজতে গেছি, বাসের যে কাউন্টারের লোক ছিল ওনারা বুঝতেছিল না যে কোন জায়গায় যাব। হ্যাঁ, আমরা ওই ট্রান্সলেট করে মোবাইল ভিতরে দিচ্ছি যে এই প্লেস, ওই লোকেশন দিচ্ছি, দেন হচ্ছে ওরা আমাদেরকে টিকিট দিচ্ছে কোন বাসে উঠবো। মানে টোটাল কোনো জায়গায় হচ্ছে ইংলিশটা খুবই কম, ওদের চর্চাটাই নাই ইংলিশে ওদের, মানে ওরা ওদের মাদার টাংকে অনেক অনেক ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে জিনিসটা। আর তারপর মেমোরিজ বলতে আমি ওই জায়গায় 6 মাস ছিলাম। তো কোরিয়ার ফার্স্ট ডে ফার্স্ট ক্লাসের মেমোরিটা যেটা যদি আমার ওটা মনে আছে, যে আমার ইন্টেনশন ছিল যে আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে যাচ্ছি কোরিয়াতে, তো ওই জায়গায় সবাই ফরেনার থাকবে, আমি হচ্ছে নতুন ফ্রেন্ড সার্কেল বানাবো যেগুলো হচ্ছে ফরেনার এক্সচেঞ্জে বাইরে থেকে স্টুডেন্টরা আসবে বাইরের কান্ট্রির। তো আমি যাওয়ার পরে দেখলাম যে ক্লাসে 20 জন স্টুডেন্ট, 20 জনের প্রায় 10 জনই বাঙালি। এখন আচ্ছা, মানে দেখতে বাঙালি মনে হইতেছে, আচ্ছা, এখন হ্যাঁ, কেউ তো আর বাংলায় কথা বলতেছে না, সবাই চুপচাপ। ওরা হচ্ছে আপনার অনেক কম নয়েজ করে হুম, সব জায়গায়, ট্রেনে বলেন বাসে বলেন, ওরা মানে সাউন্ডটা একবারই সহ্য করে না, ওরা সবাই সবসময় চুপ থাকে। তো আমি যাই বসলাম, এখন হচ্ছে আমি বাঙালিদের সাথে যাই বসছি। এখন আমি ওদেরকে জিজ্ঞাসা করবো যে আপনি বাঙালি কিনা, তো আমি হচ্ছে এটা না বলে আমি হচ্ছে নিজে 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 বাংলায় একটা কথা বলতেছি। হ্যাঁ, যে নিজে নিজে বাংলায় কিছু একটা বললাম বা একটা গানের মতো বললাম, দেন ও হচ্ছে নোটিস করলো আমাকে। এখন ও আমাকে জিজ্ঞেস করলো বাঙালি, এখন বাঙালি বলার পরে আমি বললাম বাঙালি। এখন দেন হচ্ছে আরো যাও ছিল ওই যে মিমের মতো হলো বাঙালি, হ্যাঁ, মানে ওই যে সবাই হচ্ছে একজন, হ্যাঁ স্পাইডারম্যান স্পাইডারম্যানের মিমের মতো, সবাই হচ্ছে দেখলাম যে না আশেপাশে সার্কেল হয়ে গেল বাঙালি সার্কেল। বাঙালি হ্যাঁ, সার্কেল। যে সবাই হচ্ছে বাংলাদেশি ওই জায়গায়। দেন হচ্ছে ওই বাংলাদেশের সাইকেলের বাইরে হচ্ছে আমার যেই এক্সচেঞ্জে যারা ফ্রেন্ড ছিল, যারা হচ্ছে উজবেকিস্তানের ছিল, স্পেনের, ইউএস এর, তো ওদের সাথে ফ্রেন্ড সার্কেল, ওদের সাথেও চলাফেরা হয়। তো ওইটা ভালো ছিল জিনিসটা, ওইটা একটা ভালো মেমোরি ছিল এই 6 মাস ওই জায়গায়। আর আরেকটা যেটা, যে কোরিয়ার শীত, আমি -17 ডিগ্রি ফেস করে আসছি। বাংলাদেশের যে জায়গায় আমরা সর্বোচ্চ 10-11 ডিগ্রি, ওই জায়গায় আমি -17 ডিগ্রি ফেস করে আচ্ছা, আসছি। এখানে আমরা একটু কোয়েশ্চেন করি যে তখন আপনি কিভাবে নিজেকে ওই এনভায়রনমেন্টে স্থির আসলে করেছেন? মানে ওই শীতটা হয় কি যে আস্তে আস্তে সেলসিয়াসটা কমে, তো হ্যাঁ, তাপমাত্রা কমে, তখন আস্তে আস্তে হয়ে যায়, ম্যানেজ করে ম্যানেজ হয়ে ফেলেছেন যায়। ওটা, তাও লাস্টের দিক বডির দিয়ে মানে সাথে ম্যানেজ হ্যাঁ হয়ে জ্বর গেছে। আসে, মানে ওই জায়গায় অনেকটা টাফ হয় ওই শীতে। ওরা হচ্ছে ওই জায়গার নেটিভ যারা, তারা করতে পারে, বা যে হচ্ছে বরফের কান্ট্রির লোক তারা করতে পারে, বাট বাংলাদেশিদের আচ্ছা, জন্য। এখানে একটু কোয়েশ্চেন করি, স্নো পড়েছিল? হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে স্নোফল পেয়েছি, বাট আমি এইটা ওই কোরিয়ার যে চেরি ব্লসম ওইটা হ্যাঁ, পাই নাই। ওহো, ওইটা একটা খুবই সুন্দর কোরিয়ার হ্যাঁ, চেরি ব্লসম, বাট আমি ওইটা পাই নাই, বাট আমি স্নোফলটা পেয়েছি। আচ্ছা, আসলে এখন শুনে আসলে রিগ্রেট ফিল হচ্ছে আপুর, আমি জানি না, বাট স্নোফলের কথা শুনে খুবই মনে হচ্ছে যে ইফ আই কুড গো দেয়ার। ওইটা অনেক ভালো। আর আরেকটা জিনিস যেটা, ওই আমরা যেটা গ্যাংনাম স্টাইল একটা ডান্স ছিল না, হ্যাঁ, হ্যাঁ, ওই কোরিয়াতে একটা স্ট্রিট আছে গ্যাংনাম স্ট্রিট, ওকে, ওই ওখানে গানের কি শুট হয়েছিল শুট ওই গানটা? জায়গায় হয়েছিল মেবি, বাট ওই যে আইকনিক যে আচ্ছা, পোস্টটা, হ্যাঁ, ওটার একটা স্ট্যাচু আছে ওই জায়গায়, আহ, গ্যাংনাম স্ট্রিট।
তো ওইটা দেখতে যাওয়ার কারণ আমি বিটিএস ফ্যান না, কোরিয়ার সবার ফেসিনেশন থাকে যে বিটিএস এর জন্য হ্যাঁ। যায়, বাট আমি বিটিএস ফ্যান না। কিন্তু আমি হচ্ছে ওই জিনিসটা যে গ্যাংনাম স্টাইলের ওই স্ট্রিটটা দেখার জন্য একটা ফ্যাসিনেশন ছিল আমার। আচ্ছা, আপুর মেমোরিজ সেমিস্টার আচ্ছা। এক্সচেঞ্জ সম্পর্কে। সো আমার পুরো পোল্যান্ড থেকে আগেই পোল্যান্ডের আগে থেকেই হচ্ছে আমার মেমোরিজ শুরু হয়েছে, যেহেতু ইন্ডিয়ায় গিয়েছিলাম, ইন্ডিয়ায় অনেক দিন ভিসার একটা থাকলাম। হ্যাঁ প্রসেস হ্যাঁ, ছিল। ভিসা প্রসেস ছিল। তো পোল্যান্ডের কাহিনীটাই বলি, ইন্ডিয়াতে না বলি। সো পোল্যান্ডে যাওয়ার পরে মানে এয়ারপোর্টে, আমি যখন দুবাই এয়ারপোর্টে, বাংলাদেশ থেকে দুবাই এয়ারপোর্টে, তো তখন আমার কাছে একটা টেক্সট আসে যে আপনার বাসা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি যেহেতু আগে বাসা নিছি, অনলাইনে এগুলো নিতে হয়, আমার ইউনিভার্সিটি ডর্ম ছিল না, তো আমাকে আলাদা একটা বাসা নিতে হয়েছে। তো উনি যখন আমাকে বলল যে বাসাটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আমি অনেক হ্রাস হয়ে গেছি যে আসলে কি হচ্ছে এটা। আমি তখন আসলে আমার মনে হয় রিগ্রেট করা শুরু হয়ে গেছে যে আমি রিগ্রেট না ঠিক, তখন হচ্ছে আমার খারাপ লাগতেছে যে উনি কিভাবে এটা করতে পারলো। আচ্ছা যে আমি মানে আগামীকাল আমি উঠবো, আজকে উনি বলতেছে যে আমার বাসা ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে আমার মানে পোল্যান্ডে পাড়া না দিতেই আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তো আসলে একটা চ্যালেঞ্জ, লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আমি এয়ারপোর্টে বসে আছি, আমার বাসা ক্যান্সেল হয়ে গেছে, আমি কোথায় যাব আমি জানি না। সো আমি হচ্ছে সাথে সাথে আমার যে কোঅর্ডিনেটর ম্যামকে জানালাম যে ম্যাম আমার তো বাসা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমি কী করতে পারি। তো ম্যাম বললো তুমি আসো, এসে একটা হোটেলে বা হোস্টেলে থাকো, দেন হচ্ছে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। তো আমি এদিকে বাসায় জানালাম এয়ারপোর্টে বসেই, কারণ আমি ফ্লাইটে উঠলে তো আমার ওয়াইফাই থাকবে না। তো আমি টেক্সট করলাম আমার ভাইকে, ভাই একটা হোটেল ঠিক করে দিল। অ্যান্ড আমি গিয়ে নামলাম, আমাকে রিসিভ করতে আসলো। ও এখানে একটা পশ জিনিস বলি, ওডি নিয়ে আমাকে রিসিভ করতে আসছিল। আচ্ছা ওকে। সো আমি ভাইকে বলতেছি ভাই আমাকে ওডি নিয়ে রিসিভ করতে আসছিস, ও সামথিং হ্যাপেন পশ। সো গেলাম একটা হোটেলে, আমাকে উঠায় দিল। ওইটা যদিও আমি ঠিক করে নিছিলাম, ভাইয়া ঠিক সব কিছু পেমেন্ট করে রাখছিল। তো যাওয়ার পরে ওখানে একটা বাসাটা হচ্ছে 3 তলা, একটা মহিলার। অ্যান্ড সে ওই বাসায় একা থাকে, উনি হোটেল বানাইছে। তো আমি থাকার সকালবেলা আমি ওনাকে বলছি যে আমার তো বাসা ক্যান্সেল হয়ে গেছে, আপনার কি পরিচিত কেউ আছে কিনা। তো উনি বললো যে আমার নেই, আমি দেখতে পারি। বাট একটা প্রবলেম, পোল্যান্ডের ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে মানে এই চ্যালেঞ্জের পরে ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ চলে আসলো। তো সিনিয়র সিটিজেন যারা, তারা অনেকেই ইংলিশ জানে না, আবার অনেকেই আছে ইংলিশ জানলেও বলে না। সো উনি জানে না, উনি অনেক ভালো একটা মহিলা ছিল, বলছি একটু পরে। তো আমি ওনাকে ট্রান্সলেটর দিয়ে আমরা কথা বলছি যে উনি শুধু নিয়ে তাক বলছে। এখন নিয়ে মানে হচ্ছে না, আর তাক মানে হচ্ছে ইয়েস পুলিশে। সো আমি এতটুকুই বুঝতেছি, আর কিছু বুঝতেছি না। তো ট্রান্সলেটর দিয়ে কথা বললাম, দেন উনি বললো যে আচ্ছা আমি ঠিক আছে দেখছি। পরে লাকিলি আমার ম্যাডাম আমাকে দুপুরে বললো যে হ্যাঁ আমরা একটা বাসা পেয়েছি, অ্যান্ড সেটা আমার ইউনিভার্সিটির খুব পাশে, অ্যান্ড আমি যেখান থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারবো ইউনিভার্সিটি। যদিও আমি প্রথম যে আসলে বাসাটা খারাপ নিয়েছিলাম, কিছু হলেও হ্যাঁ ভালো ভালো জন্যই কিছু হয়েছে। হয়। তো যেটা আমি নিয়েছিলাম আগে সেটা অনেক দূরে ছিল, আমার ট্রেনে আসতে হতো। এখন আমার ইউনিভার্সিটির পাশে একটা বাসা পেয়েছি। তো বাসা পেলাম, দেন এখানে আমাকে যে হোটেলের মহিলা, উনি আমাকে নিজে ওনার গাড়িতে ড্রপ করে আমাকে দিয়ে আসছে That ওখানে। was so sweet. যে হ্যাঁ, যেহেতু হচ্ছে আমার ম্যাম আসতে পারছিল না, তো উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিল কে তোমাকে নিতে আসবে, তুমি কার সাথে যাচ্ছ, কোথায় যাচ্ছ, বারবার একটা কথাই জিজ্ঞেস করছে। দেন আমি ওনাকে অ্যাড্রেস দিলাম, উনি আমাকে নিয়ে আসলো। অ্যান্ড তারপরে যেটা হয়, প্রথম ইউনিভার্সিটিতে যখন গেলাম, তার পরের দিন আমার ইউনিভার্সিটি ছিল, ক্লাসে ওরা বাংলাদেশকে খুবই ভালোবাসে, বিশেষ করে ডেফোডিল। তো ওরা খুব একটা ভালো ওয়েলকাম করলো। দেন হচ্ছে আমি দেখলাম আমাদের যে ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের ছোট্ট ফ্ল্যাগ যে খাবারের উপরে ট্যাগ করে রেখে দিছে বাংলাদেশ। উনি আমাকে বলছে আমি জানি আজকে তুমি আসবা, এই জন্য মনে করে আমি এটা রাখছি। হাউ সুইট। সো আমি এটাতে অনেক প্লিজড হয়েছিলাম যে উনি আমাকে মনে রাখছে, অ্যান্ড হচ্ছে বাংলাদেশের জন্য এটা করছে, প্রাউড ফিল করতেছিলাম। তারপরে যেটা হলো, আমি কিছু ফ্রেন্ড বানালাম। আমাদের হচ্ছে ওর ক্লাসে সব হচ্ছে কোরিয়ান আর বাংলাদেশি। তো আমার ক্লাসের ছিল আমরা সবাই এক একজন এক এক দেশের। ওনারা সবাই এক্সচেঞ্জে আসছে। অ্যান্ড ওই ইউনিভার্সিটিতে কি যে ওদের লোকাল যে স্টুডেন্ট ওরা আলাদা, আর যারা এক্সচেঞ্জে আসে ফরেন স্টুডেন্ট এরা আলাদা। সো আমাদের 20 জনের মতো আমরা ক্লাসে। তো সবাই এক একজন এক এক দেশের, প্রায় তুর্কির একটু বেশি ছিল, আর সবাই হচ্ছে আলাদা আলাদা দেশের। সো আমাদের কমিউনিকেশনটা ছিল অ্যাবাউট
তুর্কি। হ্যাঁ। সো আই থিঙ্ক ওটাও হ্যাঁ, হ্যাঁ, ওনাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আই থিঙ্ক ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, ইভেন আমি আমার তুর্কির ফ্রেন্ডদের সাথে তুর্কিতে কথা বলতেছিলাম। তো বলছে, "তুমি জানো তুর্কি?" আমি বলছি, "হ্যাঁ, জানি। আমার খুব ইচ্ছা তুর্কিতে যাওয়ার।" সো তারপরে আমি কয়েকটা তুর্কিশ ফ্রেন্ড বানাই, ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, আর্মেনিয়ান ফ্রেন্ড ছিল, অ্যান্ড আমরা ৪ জন খুব একটা ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। ৪ জন ৪ টা দেশে। সো আচ্ছা আমরা অনেক ঘুরেছি। ইভেন তুমি জানো যে ইউরোপে একটা দেশে ভিসা পেলে প্রায় ২৭ টা দেশ ঘোরা যায়। সো আমরা ৪ জন ফ্রেন্ড প্রায় অনেক ঘুরেছি। আমি নরওয়ে গিয়েছিলাম। আচ্ছা। সো নরওয়ে গিয়েও আমার একটা মজার কাহিনী, আমার ফোন নষ্ট হয়ে গেছিল। ওহো। সো যাই মানে ওটা কোপ আপ করে ফেলছে যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল। সো আর একটু যদি বলি তাহলে হচ্ছে আমাদের ৪ জন ফ্রেন্ডের ডোমেস্টিক এয়ারওয়েজে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে, সো আমরা ডোমেস্টিকে ঘুরবো, তো বোর্ডিং পাস যখন করব তখন আমাদের ব্যাগেজ ওদের ছোট্ট একটা বক্সের মতো থাকে, ওই বক্সে আমাদের ব্যাগগুলো রাখতে হয়, ওরা ফিট করে যে এটা ঠিক আছে কিনা। তো আমরা সবাই বোর্ডিং পাস হয়ে গেছি। তো হওয়ার পরে আমার যে ইন্ডিয়ান ফ্রেন্ডটা, ও হচ্ছে দাঁড়ায় আছে, কারণ ওর ব্যাগটা একটু বড় সাইজের, বাট ব্যাগের মধ্যে তেমন কিছু নেই। সো উনি বলছে এটাতে আপনার মাপ দিতে হবে। তো দেওয়ার পরে বক্সটার মধ্যে যায়নি, বক্সটার উপরে রয়ে গেল। তো আমরা সবাই বোর্ডিং পাসে গ্লাসের ওই পাশে দাঁড়ায় আছি, আর ও এই পাশে দাঁড়ায় আছে। আমরা বলতেছি, ওর নাম হচ্ছে বিশালী, বিশালী তুমি প্লিজ ব্যাগটা একটু চাপা Push দিয়ে, করো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পুশ করো, পুশ করলে চলে যাবে। তো ও আমাদের সবার মধ্যে একটু ছোট, হয়তো এই জন্য মাথায় কিছু আসছে না, ও স্টিল দাঁড়ায় আছে। আর ও নার্ভাসও হয়ে হ্যাঁ গেছে নার্ভাস হয়তো। হয়ে গেছে। অ্যান্ড উনি বলতেছে যে আপনাকে এখন এক্সট্রা পেমেন্ট করতে হবে। সো ইভেন এভাবে বলছে যে সো হাউ ডু ইউ লাইক টু পে, ক্যাশ আর কার্ড? আচ্ছা। সো এভাবে বলার ও স্টিল এখন পেমেন্ট করার জন্য রাজিও হয়ে গেছে, কোনো অপশন নেই। পরে আমি গ্লাস থেকে বের হয়ে আসছি। তো আমি ওনাকে বলতেছি, আমি কি একটু ট্রাই করতে পারি? সো উনি বলছে, আচ্ছা ঠিক আছে ট্রাই করো। দেন আমি একটু পুশ করে দিলাম, ব্যাগটা চলে গেল। সেভিয়ার। হ্যাঁ, যে এই যে একটা স্টেপ, মানে উনি আমাদেরকে কোনোভাবেই যেতে দিবে না এরকম করে। দেন উনি বলতেছে যে ইউ গাইস আর লাকি টুডে। হ্যাঁ আসলে লাক ফেভারও করেছে হ্যাঁ, এবং দেখা যায় আপনি না গেলে আসলে হ্যাঁ। ওর সো হয়েছে তো। এটা নিয়ে পরে আমরা অনেক মজা করছি, বাট এই আসলে ছোট টাইমটা ছোট ইনসিডেন্ট গুলাই কিন্তু মেমোরিজ হয়ে আমরা যখন ফ্ল্যাশব্যাক করি আসলে এগুলো মেমোরিজ হ্যাঁ, হিসেবে হ্যাঁ। আমাদের জন্য আসে। আচ্ছা সেমিস্টার এক্সচেঞ্জের কিছু কিছু ধারণা আমি পেয়ে গেছি। এখন জানি যে সেমিস্টার এক্সচেঞ্জ করে যখন আপনারা বাংলাদেশে এসেছেন তখন সবার অ্যাপ্রিসিয়েশন কেমন ছিল, সবার অ্যাপ্রোচ কেমন ছিল আপনাদের প্রতি? ডিপার্টমেন্ট, টিচার, ফ্যাকাল্টিজ, ফ্যামিলি সব জায়গা থেকে কিরকম অ্যাপ্রিসিয়েশন ছিল? ভাইয়া বলেন। আচ্ছা, এটা আমাদের একটা ড্রিম ছিল যে হচ্ছে এক্সচেঞ্জে বাইরে যাওয়া। আর যেটা অ্যাপ্রিসিয়েশন যেটা, যে আমরা যখন চিন্তা করতাম যে আমাদের ডিপার্টমেন্টের যেই ফার্স্ট সেমিস্টারে যে ফ্যাসিনেশনটা ছিল, যে বড় ভাইদেরকে বলতেছে যে ওনারা ইয়ে করে এক্সচেঞ্জে যাচ্ছে, তো ওই জিনিসটা এখন আমাদের ক্ষেত্রে হয়। যেটা আগে আমরা ওনাদের কাহিনী শুনতাম, এখন হচ্ছে স্যাররা আমাদের কাহিনী ওনাদেরকে বলে যে এই ব্যাচ থেকে 2 জন গেছে। হ্যাঁ আর বাকি সব জায়গা থেকে ফ্যামিলি বলেন, ফ্যাকাল্টি, স্টুডেন্টস, জুনিয়র, সিনিয়র সবাই হচ্ছে অনেক জিনিসটা অ্যাপ্রিসিয়েট করে যে না তোমরা গেছো, জিনিসটা অনেক অনেক ক্ষেত্রে ইন্সপায়ার্ড হয়। আপু। আমার ক্ষেত্রেও প্রায় সেম। যদিও আমার যাওয়ার আগে খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, আব্বু হচ্ছে রাজি হচ্ছিল না, তো সেটাকে কনভিন্স করে আসলে হয়েছে। মানে আসার পরে এখন আব্বু বলে যে না ইউ শুড গো অ্যাগেইন। আসলে এটা একটা ডেমো হ্যাঁ। থাকে, বাবা মা প্রথমে আসলে ছাড়তে চায় না যেহেতু আপনি বাসা থেকেই পড়াশোনা করছেন। দেখা যায় এটা ডেমো হয়ে যেহেতু দেখেছে যে না আমার মেয়ে পেরেছে হ্যাঁ। আবারও পারবে, সো আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড হ্যাঁ, করতে কারণ চাইলে আমি এভাবে পুশ করাটা আমি স্বাভাবিক। এর আগে কখনো ঢাকার বাহিরে যাইনি। হ্যাঁ। সো ঢাকার বাহিরে যায়নি একটা মেয়ে, সে দেশের বাহিরে গেছে, সেখানে সার্ভাইভ Huge. করছে, আবার আসছে। সো এটা একটা খুব বড় একটা কি বলবো কাজ। যাই হোক, ইভেন ডিপার্টমেন্টে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে। টিচাররা এখন আমাদের গল্প বলে, আগে আমাদের ও হ্যাঁ। বললো যে আগে আমাদের যেমন ম্যাম আমাকে বলতে অনেক, এবার দেখা যায় অনেক স্টুডেন্ট মানে জুনিয়র যারা ওরা কোশ্চেন করে আপু কিভাবে গেছেন, দেন হচ্ছে যে আমরা কিভাবে যেতে পারি। সো ওভারঅল যদি একটা ভিউ বলি তাহলে হচ্ছে আমার ফ্যামিলি, আমার রিলেটিভস,
ইউনিভার্সিটি কলেজ সবাই এখন আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ খুব ভালো করেছো, ভালো জায়গায় গিয়েছো, তোমার জন্য আমাদের অনেক বেস্ট উইশেস। এখন জানতে চাই যে অন্যরকম কোনো অ্যাপ্রোচ ছিল কিনা, বা লাভ লাইফের কোনো ইম্প্যাক্ট বা আছে, বা ওটার জন্য হয়েছে কিনা কোনো ইম্প্যাক্ট, দুজনে যদি থাকে যদি একটু শেয়ার করতেন, কিংবা ডিপার্টমেন্ট বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে সিনিয়র জুনিয়র কেমন ধরনের অ্যাপ্রোচ ছিল। সো সেখান থেকে যদি, যেহেতু ভাইয়া গিয়েছেন আগে, সো ভাইয়ার কাছে কোয়েশ্চেনটা চলে যায়। আচ্ছা, তার আগে আমি যদি একটু বলে নিই, এক্সচেঞ্জের পরে যেটা সব কিছু বদলে দিয়েছে, তো সোমানেরটা ঠিক সেরকম যে সম্পর্ক বদলে গেল একটি পলকে না, তো ওরটা এরকম হয়েছে, সম্পর্ক বদলে গেছে কোরিয়া থেকে আসার পরে। তাহলে বলা যায় যে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামের একটা বড় ইম্প্যাক্ট পড়েছে আপনার লাভ লাইফ, আপনার ম্যারিড লাইফ এবং ফ্যামিলির উপর। সো আচ্ছা, জিনিসটা হয় কি, যখন আমি হচ্ছে ব্যাক করার পর হচ্ছে আমার ছিল যে না বিয়েটা করব। তো হচ্ছে আমার ফ্যামিলি থেকে এমন ইন্টেনশন ছিল না যে এখনই বিয়ে করাবে ছেলেকে, যেহেতু আমি বাকি আছে, আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো হ্যাঁ স্টুডেন্ট, আমার গ্রাজুয়েশন শেষ হোক, যেহেতু এক্সচেঞ্জটা করে আসছি, ফিউচার সামনে হয়তো মানে ফিউচার ব্রাইট ওরা দেখতেছে। তো হচ্ছে ওই আমি আম্মুকে বলা লাগবে যে এখন হচ্ছে আব্বুকে তো বলতে পারবো না। এখন আম্মুর কাছে গেলাম আমি আসার পরে সকাল, আম্মু ভাবতেছে ছেলে অনেকদিন পর দেশের বাইরে থেকে আসছে, আমার সাথে কথা বলছে। হ্যাঁ আমি সকাল থেকে হচ্ছে আম্মুর সাথে বসে এই কথা সব কথা বলছি, বাট এটা আমি বলতেই পারতেছি না। সারাদিন চলে গেল, বিকাল চলে গেল, লাস্ট সময় আমার ঢাকা ব্যাক করতে হবে। তো আমি হচ্ছে আম্মুকে এখন বলাই লাগবে। এখন আম্মুকে যে বললাম যে আম্মু একটা কথা। আম্মু বললো কি কথা? এখন আমি বললাম যে আম্মু আমার তো হচ্ছে মানে একটা রিলেশন আছে, এখন হচ্ছে আমি মানে জিনিসটা তোমাদেরকে জানাইতে চাই, এভাবে বলছি যে আমি জিনিসটা তোমাদেরকে জানাতে চাচ্ছি জিনিসটা। এখন হচ্ছে আম্মু বললো আচ্ছা ঠিক আছে জানাচ্ছি। আমি বললাম যে তোমরা কিভাবে নিচ্ছ? আমি বলছি আচ্ছা বিয়ে তো করানোই লাগবে, হ্যাঁ তো আচ্ছা আমরা দেখি কথা বলি। তো আমি বললাম যে না, আমি একটা রিল্যাক্স হইলাম যে আম্মুকে বলে ফেলছি। এখন আমি খুশি, আমি বললাম যে আম্মু তাহলে তোমারে বলছে, আব্বুকে বলার দরকার নাই। এখন হচ্ছে আমি বাড়ি থেকে বের হয়ে বাসেও আসতে পারি নাই, সাথে সাথে হচ্ছে ওই আব্বু ফোন দিছে, মানে আম্মুর পেটে কথা থাকে না, আম্মু আব্বুরে বলে দিছে যে ছেলে তো মনে মনে বলছে আয়শা যে ছেলে বিয়ে করতে চায়। এখন আব্বু এখন আব্বু প্রথমে একটু রাগ করছে যে ছেলে মাত্র গ্রাজুয়েশন শেষই করে না এখন, বাট ওরা আমার ফ্যামিলি মেনে নিছে জিনিসটা যে না বিয়ে তো করানোই লাগবে। বাট ওইটা শোনো, আমার আব্বুর কথা ছিল যে মানে একটা ছেলে আমার যেহেতু রাখতে পারতেছি, একটা মেয়ে তো আমার জন্য কোনো ব্যাপার না, একটা মেয়ে আমি রাখতেই পারি। মানে আমার আরেকটা মেয়ে বাড়লো, আমার ছোট বোন আছে, আরেকটা মেয়ে বাড়লো, আমার ভাবিও আছে বাড়িতে, আরেকটা মেয়ে বাড়লো, এটা কোনো আমার আব্বুর জন্য যে বিয়ে করাই দিছে। ওয়াও, আসলে খুবই ইন্সপায়ারিং একটা হ্যাঁ, স্টোরি শুনলাম। শ্বশুরবাড়ির সাইড থেকেও জিনিসটা অনেক ছিল যে ওরাও মানে যে ঠিক আছে ওরা বিয়ে করে ফেলুক, আর যে যার মধ্যে পড়াশোনা করুক, আমি আমার মতো পড়াশোনা করতেছি, আমার ওয়াইফও পড়াশোনা করতেছে। দ্যাটস হোয়াই ইউ নিড টু টেক দ্য এরাসমাস আর এক্সচেঞ্জ প্রোগ্রাম। আচ্ছা, এখন তাহলে কি আমরা দর্শকের কাছে এই ইনফরমেশনটা দিচ্ছি যে বিয়ে করতে চাইলে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামটা করে ফেলেন, তাহলে আপনার বিয়ের পথটা খুলে যাবে অ্যান্ড আপনারা মেয়ের ফ্যামিলিতেও অ্যাপ্রোচ করতে পারবেন। ভাইয়া থেকে ইন্সপিরেশন নিয়ে যদি চান আরও ওয়ার্ডসও ওনা থেকে নিতে পারেন, এই ইন্সপিরেশনটা নিতে পারেন। আচ্ছা, তাহলে তো আসলে আমার এখন আর কোনো কোয়েশ্চেন নেই এই সম্পর্কে যে অ্যাপ্রোচ কী ছিল। আপুর কাছে যদি যাই, তাহলে সিমিলার কি কোনো স্টোরি আপনার কাছে আছে শেয়ার করার মতো? নো, আই ডোন্ট হ্যাভ। না আমি এগুলো আমি একটু সিক্রেটলি রাখি, আমি এগুলো কখনো কাউকে বলি না। আচ্ছা, ইউ আর নট কমফোর্টেবল, ওকে, উই টোটালি রেসপেক্ট দ্যাট। অনেক গল্প শুনেছি, অনেক খুনসুটির গল্প করেছি এবং আপনাদের থেকে অনেক ইন্সপিরেশনাল ওয়ার্ডস, ইনফরমেশন আমি পেয়েছি। হয়তো আমি আমার লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু আশা করছি পরবর্তী দিনে আপনাদের সাথে আবার আমার দেখা হবে, আবার নতুন গল্প, নতুন আড্ডা এবং আরও নতুন ইনফরমেশন জানতে পারবো। আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্তকর করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ মাইমুনা এন্ড ক্যাম্পাস টিভি বোথ। সো আমরা একটু সবার উদ্দেশ্যে বলতে চাই, নতুন গল্প নিয়ে আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী দিনে নতুন অতিথিদের কাছ থেকে নতুন গল্প শুনবো। ততদিন পর্যন্ত চোখ রাখুন ক্যাম্পাস টিভির পর্দায়। আসসালামু আলাইকুম।